হাজার হাজার শহীদের বিনিময়ে, স্যাক্রিফাইসের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়, সেই বিজয়কে ভেস্তে দেওয়ার জন্য সে সর্বশেষ ষড়যন্ত্রে লিপ্ত হলেন। আর্টিকেল 7 ক, এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ওবায়দুল হাসানকে একদিন দাঁড় করাতে হবে। বিচারপতিদেরকে উনি ভার্চুয়ালি আজকে মিটিং ডেকেছেন, বসবেন। কি করতে পারেন কি করতে পারেন না সেটা বলছি না, এত কিছুর পর, এত দুঃশ্বাসের পর সবাই ভেগে যাচ্ছে, উনি সেখানে নিজের চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য, তার মনিবদেরকে, তার প্রভুদেরকে রিএস্টাবলিশ করার জন্য কিনা জানি না। এই 5 আগস্ট, এতদিন ধরে, এত বছরগুলোতে আমরা একটা জিনিস দেখতাম, অগাস্ট আসলেই তুমি ইচ্ছা করো না করো কাঁদো বাবা কাঁদো। কেন? অগাস্ট আসলে কাঁদতে হবে। সেই অগাস্টে এবার জনগণের বিজয় হইল, বিপুল বিজয়। 5 আগস্টে বিজয় হইল। যার খেয়ে পরে মোটা তাজা হইলেন এ ওবায়দুল হাসানরা দেখো শিখলো না। শেখ হাসিনা তার পরিবারকে নিয়ে, তার বংশকে নিয়ে, আপনজনকে নিয়ে ভেগে গেলেন। দলের প্রতি কোনো নির্দেশনা নাই, দেশের প্রতি কোনো নির্দেশনা নাই। এটা দেখো না। 5 তারিখের পরে আঁকড়ে থাকলেন, চেয়ার আঁকড়ে থাকলেন 5 তারিখের পরে। কূটকৌশল প্রতিদিন। 5 তারিখের ঘটনাটা ঘটলো, 6 তারিখে, 7 তারিখে উনি একটি নিউজ দিলেন কি, যে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে শুধু চেম্বার জজ বসবে, আর হাইকোর্টের প্রত্যেকটি বেঞ্চ বসবে ভার্চুয়ালি, উইদাউট এনি অ্যারেঞ্জমেন্ট, উইদাউট এনি প্রি প্রিপারেশন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সময়ে, করোনার সময় 2020-এ দীর্ঘ সময় পরে, দীর্ঘদিন হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন সকল আদালতই বন্ধ ছিল। আস্তে 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 মানুষ সহনশীল একটি পরিবেশে গুছিয়ে এসে এই টোটাল সেট আপ তৈরি করে, এরপরে সেই সেটের উপরে ভার্চুয়াল শুনানি শুরু হলো। এবার হঠাৎ করে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, কোনো পূর্ব নোটিশ ছাড়াই উনি হঠাৎ করে ঘোষণা করলেন অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ বসবে, উনি বসবেন না। উনি কুতুব, উনি পিছনে থাকলেন। গোটা দুনিয়ায় আমরা দেখি, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, যিনি ক্যাপ্টেন তিনি সামনে থেকে নেতৃত্ব দেন, উনি অভিভাবক। অ্যাডভোকেটের কথা বাদে দিলাম, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের উনি অভিভাবক। উনি লুকিয়ে থাকবেন চোরের মতো। আর নিরপরাধ দুর্বল বিচারপতি হাইকোর্টে, তাদেরকে উনি ঝুঁকির মুখে ঠেলে দিলেন। অনৈতিকতা এক জায়গায় না, প্রত্যেক জায়গায়। প্রবল প্রতিরোধের মুখে সেটা বন্ধ হয়ে গেল করতে। এরপরে যেটা আমার আগের বক্তা, আমার শ্রদ্ধাভাজন সিনিয়র রফিকুল রাজা স্যার বললেন, উনি বসে থাকলেন না, উনি দেখেও শিখলেন না। তুমি বাবু এত শক্তি কোথায় পাও? তুমি, তোমারে যারা বানাইলো, জন্ম দিল, তোমাকে যারা চিফ বানাইলো, 56 জনকে ডিঙ্গিয়ে সুপারসিড করে তারা পালিয়ে গেল এই জনরোষে। এরপরে তুমি একের পর এক ষড়যন্ত্র করছো। গোটা জাতি শুনছে। আমি স্পেশালি রাজা ভাইকে বলবো এই বিষয়গুলো নোটে রাখতে। এগুলো রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে কিনা, এদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সর্বশেষ আজকে সকালে ফজর নামাজ পড়ে যখন হেঁটে বাসায় ঢুকলাম, 3টা মেসেজ, সেম মেসেজ। কি? বিচারপতিদেরকে উনি ভার্চুয়ালি আজকে মিটিং ডেকেছেন, বসবেন। কি করতে পারেন কি করতে পারেন না সেটা বলছি না, এত কিছুর পর, এত দুঃশ্বাসের পর সবাই ভেগে যাচ্ছে, উনি সেখানে নিজের চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য, তার মনিবদেরকে, তার প্রভুদেরকে রিএস্টাবলিশ করার জন্য কিনা জানি না, উনি ফার্দার আবার আজকে একটি মিটিং ডাকলেন। দলমত নির্বিশেষে সকল আইনজীবীরা ছুটে আসলো। শত শত না, হাজার হাজার শহীদের বিনিময়ে, স্যাক্রিফাইসের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়, সেই বিজয়কে ভেস্তে দেওয়ার জন্য সে সর্বশেষ ষড়যন্ত্রে লিপ্ত হলেন। আর্টিকেল 7 ক, এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ওবায়দুল হাসানকে একদিন দাঁড় করাতে হবে। আজকের যারা আছেন, ক্ষমতাপ্রাপ্ত যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, উপদেষ্টা মন্ত্রী, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি এই অনিয়মের, এই রাষ্ট্রদ্রোহিতার যদি বিচার করা না হয়, বিচার বিভাগের স্বপ্নসুখ, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষকে ন্যায্য অধিকার দেওয়ার, কারণ পাপী যদি পাপ করে পার পেয়ে যায়, অন্যরা সবাই তো তথই বোঝ। ছোট্ট একটা কথা মনে পড়লো,
যে কোনো এক লোক 5 লক্ষ টাকা লিখতে গিয়ে লিখেছে কিছুই না। ব্যাংক অফিসার জিজ্ঞাসা করলো যে এটা কি শব্দ লিখলেন, বলে যে না একটু আগে এক লোক 5 কোটি টাকা নিয়েছে, লিখেছে 5 কোটি টাকা মাত্র। তো 5 কোটি টাকা যদি মাত্র হয় তা আমার এই 50,000 আর 1 লাখ টাকা তো কিছুই না। সো বড় পাপকে ধরতে হবে, মাছের পচন ধরে মাথায়। এই খায়রুল হক এই অপকর্ম করে নিজের সুবিধার জন্য লাভজনক পদে অধিষ্ঠিত থেকে যা করলেন সেটা যেমন ন্যায় বিচারের স্বার্থে বিচারে কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে, ঠিক তেমনি ওবায়দুল হাসান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে 5 তারিখের এই অভ্যুত্থানটা দেখেও আজকে 10 তারিখ পর্যন্ত, এবং শুধু তা না, আমরা এই মুহূর্তে যখন কথা বলছি আমি জানি না যে তারা ফরমালি সবাই রেজিগনেশন দিয়েছেন শেষ বেলা এখন একটুখানি আগে এসে, অথচ এই অভ্যুত্থানটা শুরু হলো আজকে সকাল থেকে ব্যাপকভাবে হাইকোর্টে ভাঙচুর, প্রসেশন, মিটিং, মিছিল, এবং একটা পর্যায়ে আবার দ্বারস্থ হইল তাদের জাতি যাদেরকে দেখে এই মুহূর্তে উজ্জীবিত। সেই ছাত্ররা যখন হাইকোর্ট প্রিমিসিসে ব্যাপক সংখ্যায় ঢুকে পড়লো, তাকে আলটিমেটাম দিল, তাকে যখন যেখানে পায় সেখানে নির্লজ্জের মতো নিমটু করে ছেড়ে দেবে ঘোষণা দিল, তখন তারা বাধ্য হয়ে এটা বললেন। তাহলে এই জনগণের এই শক্তিকে যারা মিস ইউজ করলেন, এই আইনের আওতায় আজকের এই অনিয়মগুলিকে যদি কোনোভাবে এই অনিয়ম করার পরে এই বিচারপতি খায়রুল হক এই অবস্থার পরে যদি পার পেয়ে যায়, এরপরে এই ওবায়দুল হাসান শাহিন সাহেবরা যদি আজকে পার পেয়ে যায়, আইনের শাসন সুদূর করা হতো। সবশেষ যে কথাটা বলে আমি শেষ করতে যাচ্ছি সেটা হলো এই, আমরা গ্রামে গঞ্জে একটি কথা সবসময় বলে থাকি, আপনি ভূত ছাড়াবেন সর্ষেকে দিয়ে, সর্ষের মধ্যেই তো ভূত। নির্যাতিত নিপীড়িত মানুষ শেষ আশ্রয়স্থল হচ্ছে এই সুপ্রিম কোর্ট, এই হাইকোর্ট ডিভিশন। জুডিশিয়ারি সেপারেশনের জন্য কি কষ্ট না আমরা করেছি 2007-08 জুডিশিয়ারি সেপারেশন হয়েছে, কি হয়েছে তার কি নমুনা দেখলাম আমরা। এই 16 জুলাই থেকে যতগুলো মামলা হয়েছে, 16 জুলাই থেকে যতগুলো মামলা হয়েছে, কোনো একটি প্রসিকিউশন পক্ষ চেয়েছে, রিমান্ড চেয়েছে, একটি মামলা রিমান্ড থেকে নিম্ন আদালত রিমান্ডের আদেশ দেওয়া থেকে বিরত থাকতে পারেনি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, বাইজির নামে আমি নিজে মামলাটি মুভ করেছি। 17 বছর একটি ছেলে শিশু আইনকে লঙ্ঘন করে, শিশু আইনের শিশুদেরকে রিমান্ডে দেওয়া যায় না। একটা শিশু যদি খুনও করে তাকে ফাঁসি দেওয়া যায় না, তাকে যাবজ্জীবন দেওয়া যায় না, 10 বছর উপরে তাকে কনভিকশন দেওয়া যায় না। আর শিশুর ব্যাপারে সিদ্ধান্ত দেবে শিশু আদালত, একজন ডিস্ট্রিক্ট জাজ। সেখানে কালকে নিয়োগ পাওয়া আজকের একজন ছোকরা ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে পাঠিয়ে দিচ্ছে। আমাদের সকল আবেদন নিবেদন যে এটা আপনি পারেন না, এটা আপনি করতে পারেন না। শুধু তা না, শহীদুদ্দিন এর ক্ষেত্রে আমরা দেখলাম তাকে একটি মামলা সোনালিশ দেখাচ্ছে। আমাদের কোর্টের কাস্টমস এবং আইন দুটো দিয়েই কোর্ট চলে। কাস্টমস হচ্ছে যে কোর্ট রিমান্ড শুনে, যে কোর্ট বেল শুনে, সেই কোর্ট সোনালিশ দেখাতে পারে না। সোনালিশ দেখানোর জন্য ভিন্ন কোর্ট থাকে। একই কোর্ট সোনালিশ দেখাচ্ছে, তীব্র প্রতিবাদের মুখে কোর্ট চেঞ্জ করলো, অন্য কোর্টে গেল। সেই কোর্ট যেদিন তাকে সোনালিশ করলো সেদিন তাকে রিমান্ড প্রেয়ার শুনলো। অথচ সোনালিশের ক্ষেত্রে উচ্চ আদালতের একটি দিক নির্দেশনা আছে, কোনো কিছু মানামানির মধ্যে নেই। কেন মানামানির মধ্যে নেই? কারণ যিনি ওই চেয়ারটায় বসে আছেন, যে ম্যাজিস্ট্রেট সে বসে আছেন, তার ঘাড়ের উপর দুটো মাথা নেই। যে যারা এই রিমান্ডের প্রেয়ার নিয়ে আসতেছে তারা আবার ভিতরে বসে আছে। তারা কারা বলছি না কারা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কোনো কারণে যদি এই ম্যাজিস্ট্রেট সে অর্ডার না দিয়ে নিচে নামে, তাহলে তার খবর আছে। এই হচ্ছে আমাদের কষ্ট অর্জিত সেপারেশন অফ জুডিশিয়ারির অবস্থা। বুঝছো, শেষ করছি এই কথাটি বলে যে আজকে যারা আছেন, এই অনিয়মগুলির যদি বিচার না হয়, এই অনিয়মের যদি বিচার না হয়, তাহলে এক সময় আজকে যেমন জেলখানা থেকে ডাকাতরা বের হয়ে যাচ্ছে, চোররা বের হয়ে যাচ্ছে, জঙ্গিরা বের হয়ে যাচ্ছে, বিচার ব্যবস্থা অবসায়ন হবে। এই জন্য সুবিচার নিশ্চিত করার জন্য এই সরকারের অধীনে যাকে আমরা সমর্থন করছি, যাকে আমরা সমর্থন করছি, গোটা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফসল এই সরকারের। আজকে আমরা কিন্তু মেয়াদ নিয়ে কথা বলছি না, কেউ কেউ কথা বলছেন, আমরাও বলছি এই সরকারকে একটি যুক্তিসঙ্গত সময় দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যুক্তিসঙ্গত সময়ে কি কাজ করবেন? জনগণের সেই আশা তাদেরকে পূরণ করতে হবে। ন্যায় বিচার নিশ্চিতে যারা আছেন, সবশেষ এই কথাটি বলে শেষ করতে চাই, 4জন জুডিশিয়ারির সাথে জড়িত, আইনের সাথে জড়িত 4জন উপদেষ্টা আছেন। আমরা আশা করছি এই আপনাদের প্রভাব দিয়ে, যোগ্যতা দিয়ে, প্রতিভা দিয়ে এদেশের নিরীহ নিপীড়িত মানুষকে যেখান থেকে শুরু করার দরকার সেখান থেকে শুরু করে সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ সুবিচার নিশ্চিত করবেন।